মাইক্রোসফট এক্সেলের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আমরা সাম ইফ ফাংশনের ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করব। সাম ইফ ফাংশনটি কখন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব সেই বিষয়টি আগে আমরা পরিষ্কারভাবে জেনে নেব। এরপরে একটা রিয়েল লাইফ ডেটা সেটে আমরা কিভাবে সাম ইফ ফাংশনটি সঠিকভাবে ব্যবহার করব সেই বিষয়টি শিখে ফেলব। তো চলুন প্রথমে আমরা ছোট্ট একটা ডেটাসেট ব্যবহার করে আমরা সাম ইফ ফাংশনের ব্যবহার শিখে ফেলি। লক্ষ্য করুন, এখানে আপনি কিছু আইটেম দেখতে পাচ্ছেন এবং একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, এখানে কিছু আইটেমের পুনরাবৃত্তি ঘটেছে। যেমন এ আইটেমের আমরা টোটাল 3 বার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। তারপর বি আইটেমের 2 বার পুনরাবৃত্তি হয়েছে। এইচ আইটেমের টোটাল 3 বার পুনরাবৃত্তি হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই এ আইটেম যে 3 বার পুনরাবৃত্তি হয়েছে, এই 3 বার পুনরাবৃত্তি হওয়া যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ভ্যালুগুলোর সামটা কি হবে সেটা আমরা বের করতে চাই। অর্থাৎ আমরা এখানে এ প্রবেশ করিয়ে দেব, তারপর এন্টার প্রেস করার পরে আমরা এখানে এই সেলটাতে দেখব যে আমাদের যে 3 বার এ এর পুনরাবৃত্তি হয়েছে, এই 3 বার এ এর পুনরাবৃত্তির জন্য এ এর সংশ্লিষ্ট ভ্যালুগুলোর যোগফলটা কত সেটা আমরা এখানে বের করব। অনুরূপভাবে এখানে যদি আমরা এইচ প্রবেশ করিয়ে দিই, তাহলে এইচ এর 3 বার পুনরাবৃত্তির জন্য এখানে যে এইচ এর 3টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এই 3টা ভ্যালুর যোগফলটা কত সেটা আমরা এখানে দেখতে চাই। তো এই ধরনের সিচুয়েশনে আমরা সাম ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি। কিভাবে? প্রথমে আমাদেরকে যে সেলে রেজাল্ট পেতে চাই সেই সেলটাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের E3 সেলে রেজাল্ট পেতে চাচ্ছি, তো সুতরাং আমরা E3 সেলটাকে অ্যাক্টিভ রাখবো এবং E3 সেলে আমরা সাম ইফ ফাংশনটি লিখে ফেলব। তো আপনার যদি হোম ট্যাব অ্যাক্টিভ থাকে তাহলেও আপনি সাম ইফ ফাংশনটির কাজ শুরু করতে পারবেন। কিভাবে? প্রথমে আপনাকে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর লিখবেন SUM দেন IF, তারপরে যদি ট্যাব চেপে দেন তাহলে কিন্তু সাম ইফ ফাংশন শুরু হয়ে যাবে। তো আমি এভাবে আপনাকে সাম ইফ ফাংশনটি ব্যবহার করার পরামর্শ দেব না। আপনি যেটি করবেন সেটি হচ্ছে, ফাংশনটি মুছে দিলাম, সেটি হচ্ছে আপনি এখান থেকে FX বাটনটি ব্যবহার করতে পারেন। কিভাবে? আপনি যদি এখানে একবার ক্লিক করে দেন তাহলে ইনসার্ট ফাংশন নামের একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি যদি SUM সাম দেন IF সাম ইফ এই কথাটা লিখে যদি গো বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি সাম ইফ ফাংশনটি পেয়ে যাবেন। তো এখানে সাম ইফস নামের একটা ফাংশন আছে, এটাকে যেন সিলেক্ট না করেন। আপনি সাম ইফ ফাংশন যেটা সেটিকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে ফাংশন আর্গুমেন্টগুলো প্রবেশ করাতে বলবে। এভাবে ফাংশন আর্গুমেন্টগুলো প্রবেশ করালে সেটা নির্ভুল হবে। আরও একভাবে আপনি কাজটা করতে পারেন, সেটি হচ্ছে যে আপনি ফর্মুলাসে যদি চলে যান, ফর্মুলাসে চলে যাওয়ার পর ইনসার্ট ফাংশন নামের যে আপনি এখানে একটি কমান্ড দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন দেন এখানেও আপনি সাম ইফ কথাটা লিখে যদি গো বাটনে ক্লিক করে দেন তাহলে সাম ইফ ফাংশনটি পেয়ে যাবেন। এভাবেও আপনি সাম ইফ ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্সটা নিয়ে এসে আপনি কিন্তু আর্গুমেন্টসগুলো প্রবেশ করিয়ে দিতে পারেন। আরও একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে যে ফর্মুলাস ট্যাবের এখানে ম্যাথ অ্যান্ড ট্রিক যে লাইব্রেরিটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করে দিই তাহলেও আমরা সাম ইফ ফাংশনটি পাবো। একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে, সামান্য নিচের দিকে আমরা এই যে এখানে সাম ইফ ফাংশনটি দেখতে পাচ্ছি। সাম ইফ এখানে ক্লিক করে দিলাম, দেখুন আমাদের ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্সটি চালু হয়েছে। তো যে কোনো এক প্রক্রিয়ায় আপনি ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্সটি নিয়ে আসবেন। এবার এখানে টোটাল আমরা 3টা আর্গুমেন্টের বক্স দেখতে পাচ্ছি। এই 3টা আর্গুমেন্ট বক্সের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ বক্সে আসলে আমরা কি প্রবেশ করাবো? আমরা আমাদের আইটেমগুলো যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জটা আসলে এই বক্সটাতে আমাদেরকে প্রবেশ করিয়ে দিতে হবে। তো আমাদের এখানে আইটেম কোনগুলো? এই যে এগুলো হলো আমাদের আইটেম।
এই আইটেমগুলো যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জটা আমাদেরকে এখানে প্রবেশ করিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে হতে পারে, আমরা রেঞ্জ বক্সে ক্লিক করে দিলাম, তারপর আমাদের যেখানে আইটেমগুলো রয়েছে সেখানে ড্র্যাগ করে দিলাম, রেঞ্জটা প্রবেশ করা হয়ে গেল। এবার ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াতে আমরা কি প্রবেশ করাবো এটা এবার দেখা যাক যে আমরা এই ক্রাইটেরিয়াতে কি প্রবেশ করাবো। ক্রাইটেরিয়া বক্সে আমরা যেখানে আইটেমটাকে ইনপুট দেব সেইটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো আমরা যেটা করছি এখানে সেটি হচ্ছে যে আমরা এখানে এ অথবা এইচ প্রবেশ করিয়ে দেব। তো সুতরাং আমাদের এই সেলটি হচ্ছে ক্রাইটেরিয়া সেল, এখানে একবার ক্লিক করে দিলাম। দেন সাম রেঞ্জ, আমাদের ফাইনাল আর্গুমেন্ট হচ্ছে সাম রেঞ্জ। এই সাম রেঞ্জ যে আর্গুমেন্টটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি প্রবেশ করিয়ে দেব, এই বক্সটাতে আমাদেরকে যেটা প্রবেশ করিয়ে দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো কোন রেঞ্জে আছে। সাম রেঞ্জ কথাটা খেয়াল করি, আমরা এখানে লেখা রয়েছে কি সাম রেঞ্জ, অর্থাৎ যে রেঞ্জ থেকে আমরা সামেশনটা তৈরি করব সেই রেঞ্জটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমাদের এইটি হচ্ছে সাম রেঞ্জ। তো আমরা সাম রেঞ্জটাকে বলে দেব এখানে, এখানে ড্র্যাগ করে দিলাম, তাহলে কিন্তু সাম রেঞ্জটা দেওয়া হয়ে গেল। এইভাবে আমাদেরকে সঠিকভাবে আর্গুমেন্টসগুলো প্রবেশ করিয়ে দিতে হবে, তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তো দেখুন এখানে এইচের জন্য 130 এসেছে, তার মানে কি এইচের ফার্স্ট ভ্যালু হচ্ছে 20, দেন সেকেন্ড ভ্যালু হচ্ছে 90, সুতরাং 20 প্লাস 90 হচ্ছে 110, দেন 110 প্লাস 20 ফাইনাল এইচ হচ্ছে টোটাল 130। আমরা যদি এখানে এ প্রবেশ করিয়ে দিই, এ প্রবেশ করিয়ে যদি এন্টার প্রেস করিয়ে দিই তাহলে আমরা এখানে 60 পাবো। তো প্রথম এ এর ভ্যালু হচ্ছে 10, দ্বিতীয় এ এর ভ্যালু হচ্ছে আমাদের 40, 10 প্লাস 40 ইকুয়াল 50, এবং ফাইনাল এ হচ্ছে 10, দেন 50 প্লাস 10 ইকুয়াল 60 কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো আশা রাখি আমাদের সাম ইফ ফাংশনটির বেসিক তাৎপর্যটা কি সেটা আমরা বুঝে গিয়েছি। তো এবার আমরা আমাদের রিয়েল লাইফে সাম ইফ ফাংশনটি কিভাবে ব্যবহার করে থাকি সেটা শিখে ফেলি। এখানে আর একটা শিট রয়েছে আমাদের, এখানে আমরা সাম ইফ ফাংশনের রিয়েল লাইফের ব্যবহার সেটা আমরা শিখে ফেলবো। ওকে, দেখুন এখানে একটা ডেটা সেট রয়েছে এবং এই ডেটা সেটটার নাম হচ্ছে কোম্পানি এক্সপেন্সেস। এটা দ্বারা কি মিন করছে আসলে, ধরে নিন আমার একটা কোম্পানি রয়েছে এবং এই কোম্পানির বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, যেমন ঢাকায় আমাদের ব্রাঞ্চ রয়েছে, রংপুরে ব্রাঞ্চ রয়েছে, তারপর সিলেটে ব্রাঞ্চ রয়েছে এবং ফাইনালি চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ রয়েছে। এখন আমাদের এই যে 4টা আলাদা আলাদা ব্রাঞ্চ, এই 4টা ব্রাঞ্চের প্রত্যেকটি ব্রাঞ্চে আমাদের ধরে নেন যে বিভিন্ন ক্যাটাগরির উপরে আমাদের কিছু ব্যয় হয়েছে, যেমন ঢাকা ব্রাঞ্চের টেকনিক্যাল সাপোর্টের উপরে ব্যয় হয়েছে, টেলিফোনে খরচ আছে, তারপর কপিং একটা ক্যাটাগরি সেখানে আমাদের খরচ হয়েছে, ওভারহেড সফটওয়্যারে খরচ হয়েছে, মেইনটেন্যান্সে খরচ হয়েছে, এরকম বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে খরচ হয়েছে। তো একটা বিষয় খেয়াল করুন, আমি এখানে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম সেম ক্যাটাগরিগুলোর পুনরাবৃত্তি কিন্তু হয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আমাদের একই ক্যাটাগরিগুলোর পুনরাবৃত্তি ঘটেছে। ওকে, এটা আমরা দেখলাম যে একটা পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। আর একটি বিষয় যে টেকনিক্যাল সাপোর্ট, এই বিষয়টির উপরে বা এই ক্যাটাগরিটার উপরে জানুয়ারি মাসে কীরকম খরচ হয়েছে, মে মাসে কীরকম খরচ হয়েছে, সেপ্টেম্বর মাসে কীরকম খরচ হয়েছে, সেই ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে টোটাল এক্সপেন্সেসটা দেখতে পাচ্ছি, সেটা হলো ঢাকা ব্রাঞ্চের টেকনিক্যাল সাপোর্টের উপরে টোটাল এক্সপেন্সেসটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমাদেরকে বের করতে বলা হয় যে আমাদের টোটাল 4টা ব্রাঞ্চেই টেকনিক্যাল সাপোর্টের উপরে কত খরচ হয়েছে, এরকম একটা প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা কিভাবে সেটা বের করে নিয়ে আসব। কিংবা যদি আমাদেরকে বলা হয় সফটওয়্যারের উপরে 4টা ব্রাঞ্চে সর্বমোট কত খরচ হয়েছে সেটা যদি বের করে নিয়ে আসতে বলা হয় তাহলে আমরা সেটা কিভাবে বের করে নিয়ে আসব। ওকে, এই ধরনের সিচুয়েশনে আমরা সাম ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি। তো আমরা কি করব, এখানে ক্যাটাগরির নামটি প্রবেশ করিয়ে দেব, তারপরে আমরা এখানে কি করব, এখানে আমরা সেই ক্যাটাগরির জন্য আমাদের কোম্পানির সর্বমোট প্রত্যেকটি ব্রাঞ্চকে আমলে নিয়ে সর্বমোট কত খরচ হয়েছে সেটা আমরা এখানে বের করে নিয়ে আসব এবং সেটা সাম ইফ ফাংশন ব্যবহার করার মাধ্যমে।
তো আমরা আমাদের কাজকে সহজ করার জন্য একটা কাজ করব, সেটি হচ্ছে ডেটা ভ্যালিডেশনের কাজ করব, যাতে করে আমাদেরকে এখানে টাইপ করে না দিতে হয় ক্যাটাগরিটা, যেন আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার মাধ্যমে ক্যাটাগরিটাকে নিতে পারি। তাহলে আমাদের বিষয়টা সহজ হবে। আমরা এখান থেকে ক্যাটাগরি চয়েস করব, তারপর সেই ক্যাটাগরির উপরে কোম্পানির সর্বমোট কত খরচ হয়েছে সেটা আমরা এই সেলে বের করব। তো চলুন আমরা ডাটা ভ্যালিডেশনটা করে ফেলি। কিভাবে ডাটা ভ্যালিডেশন করব? প্রথমে মেনু বার থেকে ডাটা মেনুতে গিয়ে ক্লিক করব, তারপর আমরা এখানে ডাটা টুলস এর আন্ডারে ডাটা ভ্যালিডেশন কমান্ডটি দেখতে পাবো, এখানে একবার ক্লিক করে দেব। দেন এখানে অ্যালাউ এনি ভ্যালু রয়েছে, এটা চেঞ্জ করে আমরা লিস্ট নেব। এরপর আমাদের লিস্টের যেটা সোর্স সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো সোর্স বক্সে গিয়ে ক্লিক করলাম। দেন যে কোনো একটি ব্রাঞ্চের আমরা ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে পারি, যেমন আমাদের ঢাকা ব্রাঞ্চের যে ক্যাটাগরিগুলো সেগুলো আমি নিয়ে নিলাম, এবং এই ক্যাটাগরিগুলোর পুনরাবৃত্তি কিন্তু নিচে হয়েছে। তো সুতরাং এখানে সব ক্যাটাগরিগুলো রয়েছে, এটি হচ্ছে আমাদের সোর্স। তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে একটি ড্রপ ডাউন চলে এসেছে। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দেখতে পাবো। এখান থেকে ধরে নিচ্ছি যে সফটওয়্যার যদি নেই, তাহলে সফটওয়্যারের উপরে আমাদের সর্বমোট কত খরচ হয়েছে এভরি ব্রাঞ্চের জন্য। দ্যাট মিন্স আমাদের 4টি ব্রাঞ্চের টোটাল কত খরচ হয়েছে সফটওয়্যারের উপরে, সেটা আমরা টোটাল এক্সপেন্সেস ফিল্ডটাতে বের করে নিয়ে আসব। তো চলুন সেটা করে ফেলি SUMIF ফাংশন ব্যবহার করে। তো আমরা জেনে গিয়েছি যে SUMIF ফাংশনটি কিভাবে শুরু করতে হয়। এখানে আমাদের যেখানে রেজাল্ট দেখব সেই সেলটা সিলেক্ট রয়েছে। তারপর আমরা যেটি করব, আমরা ফর্মুলাসে চলে যাব। দেন ইনসার্ট ফাংশন, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা SUMIF ফাংশনে চলে যেতে পারি। তো SUMIF কথাটা লিখে দিলাম, তারপর গো, অথবা আমরা ম্যাথ অ্যান্ড ট্রিক থেকেও বের করে নিয়ে আসতে পারি। SUMIF সিলেক্ট রয়েছে, ভুল করে যেন SUMIFs না নিয়ে ফেলি, SUMIF নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এবার আমাদের ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্স চলে এসেছে। এবার আমাদেরকে রেঞ্জ প্রবেশ করিয়ে দিতে হবে। তো রেঞ্জ হলো আমাদের এই ক্যাটাগরি যেটা কলাম, সেটি হলো আমাদের রেঞ্জ। তো আমাদের ক্যাটাগরি কলামটি কেন রেঞ্জ হবে? কেননা আমরা এখান থেকে আসলে একটা ক্যাটাগরিকে পিক করব এবং সেই ক্যাটাগরির পুনরাবৃত্তিটা আমাদের আসলে এই কলামেই কিন্তু হয়েছে। তো এটি হলো আমাদের রেঞ্জ আর্গুমেন্ট। তো আমরা যদি এখানে এভাবে ক্লিক করে ড্র্যাগ করতে থাকি, এটা কিন্তু একটা টেডিয়াস টাস্ক। মানে হচ্ছে যদি আমাদের অনেক বড় একটা কলাম হয় তাহলে কিন্তু এভাবে ড্র্যাগ করতে সময় লাগবে এবং ভুলও হয়ে যেতে পারে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমরা এভাবে ড্র্যাগ না করে কাজটা একটু সহজ করে করব। কিভাবে? আমি ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্সটাকে ক্যান্সেল করে দিলাম। আমরা যেটি করব, আমরা আমাদের রেঞ্জগুলোর জন্য একটা করে নাম তৈরি করব। যেমন আমরা ক্যাটাগরি কলামের আন্ডারে যে ভ্যালুগুলো রয়েছে বা যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটার জন্য আমরা একটা নাম তৈরি করব। তারপর আমরা টোটাল এক্সপেন্সেস যেটা কলাম রয়েছে এবং তার নিচে যে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি সেই ভ্যালুগুলোর রেঞ্জটার একটা নাম দেব। এটা দিলে সুবিধাটা কি হবে? আমরা খুব ইজিলি সেই নামটা ব্যবহার করে আমরা SUMIF ফাংশনটি কনস্ট্রাক্ট করতে পারবো। তো চলুন আমরা প্রথমে আমাদের যে রেঞ্জগুলো সেগুলোর নামকরণ করে ফেলি। তো আমরা আমাদের ডাটাবেসটির ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা যদি কন্ট্রোল চেপে চাপি তাহলে পুরো টেবিলটি, দ্যাট মিন্স পুরো ডাটাবেসটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন বলতে একটি কমান্ড দেখতে পাবো। অবশ্যই ফর্মুলাস ট্যাবের আন্ডারে ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমরা এখানে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস ইন দ্য টপ রো লেফট কলাম এরকম দুটো অপশন পাবো। তো আমাদের যে নাম তৈরি হবে রেঞ্জটার, সেটা আমরা টপ রো থেকে নামটা নেব। দ্যাট মিন্স ক্যাটাগরি কলামের নিচে যে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলো যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জের নাম হবে ক্যাটাগরি। তারপর টোটাল এক্সপেন্সেস, এই কলামের আন্ডারে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটার নাম হবে টোটাল এক্সপেন্সেস। তো আমরা লেফট কলামকে আনচেক করে দিয়ে টপ রোকে টিক চিহ্ন দিয়ে রাখবো। দেন ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন এখানে আমাদের ইউজ ইন ফর্মুলা নামের যে কমান্ডটি বা অপশনটি সেটি অ্যাক্টিভ হয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ব্রাঞ্চেস, ক্যাটাগরি, জানুয়ারি, মে, সেপ্টেম্বর, টোটাল এক্সপেন্সেস, এই যে আমাদের নেম রেঞ্জগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো কিনা এই নামগুলা। ওকে, এবার আমরা ইজিলি
ফর্মুলাটা কনস্ট্রাক্ট করতে পারবো, আমাদের সামইফ ফর্মুলাটা। তো চলুন আমাদের সামইফ ফর্মুলাটা লিখে ফেলি। এখানে যেহেতু রেজাল্ট দেখব, সুতরাং আমাদের এই সেলটা অ্যাক্টিভ রয়েছে। চলে গেলাম ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশন লাইব্রেরিতে। তারপর আমরা সামইফকে খুঁজে বের করব। কোথায় রয়েছে আমাদের সামইফ? এই যে আমাদের সামইফকে নিয়ে নিলাম। এবার আমাদের ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্স চলে এসেছে। তো এবার আমাদেরকে প্রথমে রেঞ্জ যেটা, সেটা আমাদেরকে নিতে হবে। তো রেঞ্জটা আসবে কোথা থেকে? রেঞ্জ আসবে হচ্ছে আমাদের ক্যাটাগরি কলাম থেকে। তো আমাদের এই রেঞ্জটার অলরেডি নামকরণ করে ফেলেছি। সেটা কোথায় পাবো নামটা? ইউজ ইন ফর্মুলা, এই যে ক্যাটাগরি। এই ক্যাটাগরি যখন নিলাম তখন আপনাকে বুঝতে হবে যে এখানে ক্যাটাগরি কলামে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালুই কিন্তু ওই রেঞ্জের ভিতরে পড়ে গিয়েছে। ওকে, তাহলে আমাদের প্রথম আর্গুমেন্টের কাজ শেষ। এবার দ্বিতীয় আর্গুমেন্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া সেই সেলটাকে মিন করে যেই সেলে আমরা ক্যাটাগরিটার নাম লিখে দেব। তো এটি হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া সেল। এখানে আমরা একবার ক্লিক করে দেব। দেন আমরা সাম রেঞ্জ আর্গুমেন্ট বক্সটিকে অ্যাক্টিভ করব। সাম রেঞ্জ আর্গুমেন্ট হলো আমাদের যে কলাম থেকে ভ্যালুগুলোর পুনরাবৃত্তি ঘটবে সেই পুনরাবৃত্তি হওয়া ভ্যালুগুলোর যোগফল আমাদেরকে সাম রেঞ্জ আর্গুমেন্টের মাধ্যমে নির্দিষ্ট করে দিতে হবে। তো আমরা করব কি, টোটাল এক্সপেন্সেস যেহেতু আমাদের সাম রেঞ্জ এর নাম, তো সুতরাং আমরা নামটাকে ব্যবহার করার জন্য ইউজ ইন ফর্মুলা এখানে গিয়ে ক্লিক করব। তারপর টোটাল এক্সপেন্সেস অপশনটাকে নিয়ে নিলাম। এবার আমরা যদি কিবোর্ড থেকে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের সফটওয়্যারের জন্য ঢাকা, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই 4টি ব্রাঞ্চে সর্বমোট শুধুমাত্র সফটওয়্যারের জন্য খরচ হয়েছে 17,215 টাকা। এবার অন্য ক্যাটাগরি যদি দেখতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি এখানে ড্রপডাউন থেকে কনসালটেন্টস এই অপশনটি নিই তাহলে দেখব কনসালটেন্টসের জন্য আমাদের 4টি ব্রাঞ্চে সর্বমোট খরচ হয়েছে 70,340 টাকা, ইনক্লুডিং জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর এই 3 মাসের জন্যই আমাদের কনসালটেন্টসের জন্য 4টি ব্রাঞ্চের সর্বমোট এই খরচটা এসেছে। তাহলে একটু সামারাইজ করে দিচ্ছি। আমাদের যে সেলে রেজাল্ট দেখব সেই সেলটাকে অ্যাক্টিভ করে আমাদের সাম ইফ ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্সটা চালু করতে হবে। তারপর আমাদের যে রেঞ্জে ক্যাটাগরিগুলো বা আইটেমগুলোর রিপিট হয়েছে সেই রেঞ্জটাকে আমাদেরকে ঠিক করে দিতে হবে। তারপর আমরা ক্রাইটেরিয়াটা বলে দেব। ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে ভ্যালু প্রবেশ করার মাধ্যমে বা যেখানে ভ্যালু ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা রেজাল্টটা দেখতে চাই সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবং ফাইনালি আমরা যেটা সাম রেঞ্জ পেতে চাই, ফাইনাল আর্গুমেন্ট যেখানে অরিজিনাল ভ্যালুগুলো রয়েছে এবং যে ভ্যালুগুলোর যোগফল আমরা পেতে চাই সেটা হচ্ছে সাম রেঞ্জ। সেই রেঞ্জটাকে আমাদেরকে বলে দিতে হবে, তাহলে আমাদের সামইফ ফাংশনের কাজটি হয়ে যাবে। দেখুন এই যে এখানে আমাদের সামইফ ফাংশনটি আমাদের ফর্মুলা বারে প্রদর্শন করছে যেহেতু আমাদের এই সেলটি সিলেক্ট রয়েছে। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলে সামইফ ফাংশনের ব্যবহার। আশা রাখছি আপনি সামইফ ফাংশন সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছেন। আপনি নিজে নিজে ডেটাসেট ক্রিয়েট করে সামইফ ফাংশনটি খুব ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।